আসসালামু আলাইকুম। শেয়ার মার্কেটের সাথে সংশ্লিষ্ট সকল ভাই ও বোনেরা, ক্যাপিটাল ইনসাইট বিডি এবং কল্লো লার্নিং হাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার ওয়েবসাইট ক্যাপিটাল ইনসাইট বিডি, সেইখানে অনেকগুলো টুলস আছে, আমি এর আগে বলেছি, যেগুলো আপনারা ব্যবহার করে অনেক অ্যানালিসিস হেল্প পেতে পারেন। যারা এখনো আমার ওয়েবসাইটটা www.capitalinsightbd.com ভিজিট করেন নাই, তাদেরকে রিকোয়েস্ট রইল একটু ভিজিট করে দেখার জন্য। সেখানে মেনু অনুযায়ী গুছানো আছে। তো ধারাবাহিকতায় পূর্বের সাথে মিল রেখে আজকে আমি অত্যন্ত আলোচিত একটা কোম্পানি, বেশ কিছুদিন হটে ছিল, খুব বেশি দিনের ইনলিস্টেড কোম্পানি না, লভেলো, আহ, সেইটা নিয়ে আমি আজকে একটু ইনডেপথ একটা বিশ্লেষণ আমরা করব। এর আগে আমি পদ্মা, বাটা শু, তারপরে সায়াম টেক্সট নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে লবেলো আইসক্রিম, এইটার উপরে আজকে আলোচনা করব। যারা আগের ভিডিওগুলো দেখেন নাই, দয়া করে দেখে নেবেন। আমার এই এগুলোর জন্য এক ডেডিকেটেড প্লে লিস্ট করেছি আমি, যেখানে এই প্রত্যেকটা কোম্পানির ইন্ডিভিজুয়াল অ্যানালিসিস গুলো এখানে পাবেন আপনারা একটু প্লে লিস্টটা সার্চ করলে। তো কথা না বাড়িয়ে আমরা যাই। যারা এর আগে বলে রেখে, যারা আমার চ্যানেলটা বাই দিস টাইম সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি এখনো, তাদের অতি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। রেগুলার অ্যানালিসিস গুলো পাওয়া এবং প্রতিদিনের শেয়ার মার্কেট শেষে এবং উইকলি একটা আপডেট আপনাদের জন্য আমি প্রোভাইড করি, যাতে করে আপনারা আপ টু ডেট থাকেন। ইনফরমেশন ইজ মানি, শেয়ার মার্কেটে আমরা জানি সবাই। তো কথা না বাড়িয়ে চলুন যাই আমরা লবেলা আইসক্রিমের আজকে দেখি এই কোম্পানির ইনস অ্যান্ড আউট পারফরমেন্স এবং এভরিথিং আমরা একটু বিশ্লেষণ করে দেখি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানির, যদি আমরা অ্যানালিসিস পিরিয়ডটা দেখি, এখানে 1/1/2026 থেকে 18/8, আজকে 19 তারিখ এখন, গতকালের ডাটা পর্যন্ত এখানে আছে। এখনো তো মার্কেট শুরু হয়নি। তো তৌফিকা ফুডস অ্যান্ড লভেলো আইসক্রিম পিএলসি, এটা কোম্পানির পুরো নাম। আমরা একটু মার্কেট স্ন্যাপেরটা যদি দেখি, বর্তমান প্রাইস গতকালকে ক্লোজ হয়েছে 64 টাকা 50 পয়সায়। পিরিয়ড রিটার্ন অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে যদি আমি আগস্টের 18 তারিখ পর্যন্ত ধরি, যারা জানুয়ারির 1 তারিখে কিনেছিলেন তারা যদি লবেলো ধরে রাখেন, তাহলে আপনার লস হয়েছে 4.59% নেগেটিভ রিটার্ন। পিরিয়ড হাই উঠেছিল 89 টাকা 50 পয়সা, এটা 26/4/2026 তারিখে 89 টাকা 50 পয়সা, এটা পিরিয়ড হাই। আর পিরিয়ড লো হচ্ছে 61 টাকা 30 পয়সা, 26/2/2026-এ। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের লো প্রাইস ছিল এবং হাই প্রাইস ছিল এপ্রিলে। নিশ্চয় এটা ফার্স্ট কোয়ার্টারের আর্নিংস আসার পরের এই প্রাইসটা আপ হয়েছিল। তো মার্কেট ক্যাপিটালাইজেশন যদি আমরা দেখি, 6332.29 মিলিয়ন, তো অনেক বড় কোম্পানি। এবং অ্যাভারেজ ভলিউম যদি আমরা দেখি, 16,66,164। অ্যানুয়ালাইজ ভোলাটিলিটি 36.10%। ইন্ডেক্সের চেয়ে অনেক বেশি ভোলাটাইল, এই শেয়ার অনেক বেশি উঠানামা করে। ইন্ডেক্সের আমরা দেখব নিচের দিকে যে ইন্ডেক্সের সাথে কম্পেয়ার। তো আমরা একটু প্রাইস পারফরমেন্সটা যদি দেখি, এইখানে জানুয়ারির থেকে আস্তে আস্তে এসে এদিকে মার্চ এপ্রিলের দিকে এসে কমে গিয়েছিল, পরবর্তীতে একটু বাড়ছে আবার। জুনের দিকে আমরা দেখেছি যে জুনের দিকে, এপ্রিলের দিকে, সরি, এটা ছিল 28 চারের প্রাইস। যদি আমরা বলি, এটা হলো এপ্রিল মাসের দিকে ঊর্ধ্বে উঠেছিল, এরপরে আস্তে আস্তে ড্রপ খেতে 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 এখনো ড্রপের দিকে আছে, নিচে ডাউনওয়ার্ড ট্রেন্ড। কিন্তু মুভিং অ্যাভারেজ আমরা দেখছি যে একটু যদি আমরা 50 ডেজ মুভিং অ্যাভারেজ দেখি এবং 20 ডেজ মুভিং অ্যাভারেজ দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা বর্তমান প্রাইসের চেয়ে অ্যাভারেজ প্রাইসটা একটু উপর দিকে আছে। এখন আমরা রিটার্ন যদি দেখি, কিউমুলেটিভ রিটার্ন, আমরা দেখতে পাচ্ছি যে এটা এই যে এপ্রিল মাসের দিকে রিটার্নটা অনেক হাই হয়েছিল, অর্থাৎ প্রাইস বেড়ে গেছিল, পরে আস্তে আস্তে কমতে কমতে এখন কিন্তু আবার মাইনাস রিটার্নে চলে আসছে।
এবং ট্রেডিং ভলিউম যদি দেখি আমরা, এই সময় অনেক বেশি ছিল জুলাই মাসের দিকে, 14-7 তারিখের দিকে, এবং এরপরে ট্রেডিং ভলিউম কিন্তু অনেক কমে আসছে। এখন আমরা যদি একটু ইয়ের সাথে পারফরমেন্সটা দেখি, দি স্টক রিমেইন রিলেটিভলি উইক অর রেঞ্জ বাউন্ড ডিউরিং দ্য স্পেসিফিক পিরিয়ড, অর্থাৎ এই পিরিয়ডের মধ্যে খুব একটা দাম বাড়ে নাই, এটা রিলেটিভলি উইক। রিস্ক প্রোফাইল, দি স্টক শোজ moderate to high volatility, meaning investor should consider meaningful price fluctuation, অর্থাৎ এটার প্রাইসটা খুব বেশি ওঠানামা করে, মোটামুটি ওঠানামার হারটা বেশি। রিলেটিভ পারফরমেন্স, the stock underperformed the sector, declining more than the sector average during the down market. এখানে আমরা যদি দেখি ফুড অ্যান্ড অ্যালাইড, এইটার কোম্পানি রিটার্ন হচ্ছে 5.43%, অর্থাৎ জানুয়ারি থেকে এ পর্যন্ত যারা এই শেয়ারটা কিনে রেখেছিলেন তারা রিটার্ন পেয়েছেন এখান থেকে 5.43%, মাইনাস নেগেটিভ দাম। ওই হিসাবে জানুয়ারির চেয়ে দাম, এভারেজ দাম কমেছে রিটার্ন। সেক্টর রিটার্ন যদি বলি 5.22%, তো সেই হিসাবে সেক্টরও মাইনাস খেয়েছে ফুড অ্যান্ড অ্যালাইড, সেটা 5.22, আর লবেলও খেয়েছে 5.43, তার মানে সেক্টরের চেয়েও একটু খারাপ করেছে ওভারঅল। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে জেনারেল ইন্ডেক্সের সাথে কি অবস্থা। সেক্টর রিটার্ন 4.59% নেগেটিভ, আর ইন্ডেক্স রিটার্ন 17.57%, অর্থাৎ ইন্ডেক্স 1 জানুয়ারি থেকে এই 18 আগস্ট পর্যন্ত ইন্ডেক্স যদি আমরা চিন্তা করি, ওয়েলথ ইন্ডেক্স এখানে বেড়েছে 17.57% পজিটিভ, কিন্তু লবেলোর রিটার্ন নেগেটিভ। এই রিটার্নটা হচ্ছে শেয়ার প্রাইসের সাথে। স্টক ভোলাটিলিটি আমরা দেখে আসলাম 35.98%, আর ইন্ডেক্স ভোলাটিলিটি 16.11, অর্থাৎ ইন্ডেক্সের চেয়ে ডাবলেরও বেশি উঠানামা করে লভেলো। কোরিলেশন 39.61%, অর্থাৎ ইন্ডেক্সের সাথে তার মুভমেন্ট মোটামুটি 40%-এর মতো, আর 60% তার কোম্পানির নিজস্ব মুভমেন্ট। স্টক উইন রেট 39.19%, আর ইন্ডেক্স উইন রেট 56.76। তো আমরা এটা ক্লিয়ারলি দেখলাম যে ইন্ডেক্সের চেয়ে খারাপ করেছে আর কি, ইন্ডেক্সের অনুপাতে লবেলের পারফরমেন্স খারাপ। আমরা যদি একটু রিটার্ন গ্রাফটা দেখি, এখানে ওয়েলথ ইন্ডেক্সের রিটার্ন গ্রাফটা দেখি, তাহলে এখানে এই ব্লু কালার এটা লবেলো, আর রেডটা হচ্ছে ইন্ডেক্স। তা আমরা দেখছি লবেলো খুব বেশি উঠানামা করছে, খুবই বেশি উঠানামা করছে ইন্ডেক্সের মোটামুটি সাথে সাথে, কিন্তু ইন্ডেক্স যতটা চেঞ্জ হয়েছে তার চেয়ে বেশি চেঞ্জ হয়েছে লবেলো। এবার আমরা একটু ইপিএস ট্রেন্ডটা দেখি। ইপিএস 21 সালে ছিল 1.41, 22-এ ছিল 1.43, 23-এ কমে গেছিল আবার 1.24, 24-এ 1.43, আর 25-এ ছিল 1.65। আমরা একটু ডিভিডেন্ড সিনারিওটা যদি দেখি, 21 সালে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 11%, 22-এ ক্যাশ ডিভিডেন্ড 12%, 23-এ ক্যাশ ডিভিডেন্ড 10%, 24-এ এসে কিন্তু ভালো ডিভিডেন্ড দিয়েছে, ক্যাশ 10 এবং স্টক 10, অর্থাৎ 20% ডিভিডেন্ড দিয়েছে 24-এ। তাহলে 24-এর ইপিএস কত ছিল? 24-এর ইপিএস ছিল কিন্তু 1.43। আচ্ছা, এবার 25-এ এসে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 11, আর স্টক ডিভিডেন্ড দিয়েছে 5, তার 11 আর 5 16%। 25-এর ইপিএস কি ছিল? 25-এর ইপিএস ছিল 1.65, তাহলে 1.65-তে দিল কত পার্সেন্ট? 16%, আর 1.43-এ দিল 20%। এখন আমরা একটু 5 বছরের একটু স্ট্যাটিস্টিক দেখি, যে 2025-এর ইপিএস আমরা বললাম 1 টাকা 65 পয়সা ছিল, স্টক ডিভিডেন্ড বললাম 5%, আর স্টক ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 11%। 24-এ আমরা বললাম 1.43 এবং 10 10 করে দিয়েছে। 23-এ 1.24 ছিল ইপিএস, 10% ক্যাশ দিয়েছে, স্টক দেয় নাই। 22-এ 12% দিয়েছে, এবং 21-এ দিয়েছে 11% ক্যাশ ডিভিডেন্ড। তো যদি লাস্ট অডিটেড পি ধরি আমরা, তাহলে 59.87 হচ্ছে পি রেশিও, লাস্ট অডিটেড ভিত্তিতে ধরলে। এখন আমরা একটু ইন্টেরিয়মটা দেখি। ইন্টেরিয়মটার মধ্যে একটা ফ্যান্টাস্টিক একটা রেজাল্ট আছে। আমি জানি না যদি এই ধারাটা ধরে রাখতে পারে, হয়তো বা আপনার এইটার
অতীতে যে হারে ডিভিডেন্ড দিয়েছে সেই হিসাবে ডিভিডেন্ডটা ভালো দেওয়ার কথা। যেহেতু অতীত রেকর্ডগুলো আমরা দেখলাম, মোটামুটি আয় হয়েছে, ডিভিডেন্ড দিয়েছে। তো M9-এ অর্থাৎ 9 মাসে 31/3/26-এর আমরা দেখতে পাচ্ছি ইপিএস কিন্তু অনেক ভালো, 3.06। আপনি যদি এই বিগত 5 বছরের ইপিএস দেখেন, 21 থেকে 25 পর্যন্ত হাইয়েস্ট হচ্ছে 1.65, যেটা 25 সালে ছিল 1.65 ইপিএস। আর এখন পর্যন্ত থার্ড কোয়ার্টার পর্যন্ত ইপিএস আসছে আপনার 3 টাকা 6 পয়সা। তার মানে এই ফোর্থ কোয়ার্টারে, যেটা ফাইনাল কোয়ার্টার আসবে, সেটার যদি আরো কিছু প্লাস হয় তাহলে ইপিএস আপনার মোটামুটি যেমন লাস্ট কোয়ার্টারে Q3-তে আসছে 93 পয়সা, আর Q2টা ভালো করছে 1.16, এবং Q1 ছিল 1.02। তো আমি যদি 0.93, এখানে এখানে যদি আমি একও ধরি, মোটামুটি যে ফোর্থ কোয়ার্টারে এক হবে, তাহলে কিন্তু আপনার ইপিএস 4 টাকা 6 পয়সার মতো চলে আসবে, 4 টাকার কাছাকাছি চলে আসবে। তাহলে ইপিএস নট ব্যাড ওই হিসাবে, বিগত দিনের হিসাবে আর কি। এবং পি রেশিও যদি দেখেন আপনার, বর্তমান যে ইপিএস, সেই হিসাবে পি রেশিও 15 টাকা 81 পয়সা, 15.81, অর্থাৎ 15.81 টাইমস, এতবার। এটা তো টাকা না, এটা হচ্ছে টাইমস। তাহলে 15.81, যেটা আপনার ইয়ারলি ভিত্তিতে ধরলে এটা কিন্তু 59.87 লাস্ট। কারণ লাস্ট অডিটেড কিন্তু ইপিএস কম ছিল, 1 টাকা 65 ছিল। এখনকার ইপিএস কিন্তু 3 টাকা 6 পয়সা। তাহলে 15.81 টাইমস হচ্ছে পি রেশিও। তার মানে আমরা বুঝতে পারছি যে এখন যে দাম আছে লবেলের হিসাব মতে, গত ইপিএস এর রেশিওতে যেভাবে ডিভিডেন্ড দিয়েছে, তাতে আশা করা যায় যে এবার ডিভিডেন্ডটা কোম্পানি অবশ্যই ভালো দেওয়ার কথা হিসাব মতে, যেহেতু পাস্ট পারফরমেন্স। তা বলে আমি বলছি না যে আপনারা লবেলও কিনেন। আমি যা এখানে ডাটা পাচ্ছি, আমি আপনাদেরকে সেগুলোই হাইলাইট করছি মাত্র, ডিসিশন আপনাদের। আবারও বলি, কেউ ক্লেম করবে না যে আপনার কথা শুনে আমরা এটা কিনে ক্ষতিগ্রস্ত হয়েছি। সরি, আমি কিন্তু কোনো অ্যাডভাইস দিচ্ছি না, আমি আপনাদেরকে ফ্যাক্টটা তুলে ধরছি, সিদ্ধান্ত আপনাদের। তো আমরা যদি হাফ ইয়ারলি গ্রোথ দেখি ইপিএস এর, তাহলে 108.82%, এবং 9 মান্থের গ্রোথ 43.66%। 5 ইয়ার্স অ্যাভারেজ প্রফিট গ্রোথ 0.11, এটা পজিটিভ আছে। এবং 5 ইয়ার্স অ্যাভারেজ ইপিএস 1 টাকা 43 পয়সা। 5 ইয়ার্স অ্যাভারেজ পি রেশিও 40, কিন্তু সেই হিসাবে এখনকার পি রেশিও কম 9 মান্থ ভিত্তিতে। 5 ইয়ার্স অ্যাভারেজ এনএভি 12.76, প্রাইস এনএভি 5.37। 5 ইয়ার্স অ্যাভারেজ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 10.80। 5 ইয়ার্স অ্যাভারেজ স্টক ডিভিডেন্ড দিয়েছে 3। 5 ইয়ার্স অ্যাভারেজ ডিভিডেন্ড yield 2.34। তো আমরা এবার একটু ইন্টারেস্টিং পার্ট দেখি, একটু শেয়ার হোল্ডিং মুভমেন্ট একটু দেখি। আমরা দেখছি যে স্পন্সরের পোর্শন কিন্তু এই কোম্পানিতে কম। আগে ছিল 38.66, এরপরে হলো 31.83, তারপরে 31.83, এখনো আনচেঞ্জ আছে জন্য এসে। তার মানে 17% কিন্তু মালিকানা, তারা শেয়ার বিক্রি করে তারা টাকা তুলে নিয়েছে মার্কেট থেকে। এটা একটা, আমরা বলবো যে এটা একটা একটা ব্যাড সিগন্যাল অ্যাকচুয়ালি ইন জেনারেল। কারণ যখন স্পন্সর ডিরেক্টর তারা শেয়ার সেল করে মার্কেটে, তো এটা একটা খারাপ সিগন্যাল যায় আর কি, যে নিশ্চয়ই কোম্পানির ফিউচার সামনে খারাপ। অথবা এমনও হতে পারে যে স্পন্সর শেয়ার, যার শেয়ারটা বিক্রি করছে তার টাকার দরকার ছিল, কোনো কারণে সে সেল করে দিয়েছে, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট ইন জেনারেল পারসেপশন হলো, যখন একটা কোম্পানির এই স্পন্সর ডিরেক্টরের পোর্শনটা কমতে থাকবে, তখন এটা অ্যালার্মিং সিগন্যাল। আবার যদি আমরা ইনস্টিটিউশনের দিকে তাকাই, তো ইনস্টিটিউশনের 30/6/25 সালের স্টক হোল্ডিং এর পার্সেন্টেজ ছিল 26.34। আপনার জুনে এসে দাঁড়ালো 19.56, অর্থাৎ 25.74% মাইনাস ইনস্টিটিউশন। আবার 31 সাথে এসে আরো মাইনাস হলো, হয়ে এখন 11.90%, দ্যাট ইজ 39.16% ডাউন। আপনার হলো 1 মাসের ব্যবধানে, 1 মাসের ব্যবধানে 19 থেকে 11-তে নেমে আসছে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। ফরেনের কোনো ইনভেস্টমেন্ট নাই, এবং পাবলিক সেই হিসেবে পাবলিকটা বাড়ছে, কারণ যেহেতু এগুলো কমছে মানে অবশ্যই পাবলিক বাড়বে, এটাই স্বাভাবিক। কারণ টোটাল মিলে 100%, একটা কমলে আর একটা বাড়বে, জিরো সাম গেম। তাহলে আমাদের দুইটা জিনিস এখানে লক্ষণীয় বিষয়, একটা হলো স্পন্সরের সেকশনটা এদের কমছে পার্টিসিপেশনটা কোম্পানিতে, আবার ইনস্টিটিউশনের পার্টিসিপেশনটাও কমছে। কিন্তু ইয়ার ইপিএস এর যে হিস্ট্রি, এই 9 মান্থের
তাতে কিন্তু পজিটিভ সিগন্যালই আমি দেখতে পাচ্ছি এখানে, যদি এই ইপিএসটা ঠিক থাকে। কিন্তু কোম্পানির পারফরমেন্স অ্যাকচুয়ালি ইন্টারনালি যদি আমি বলি যে এখানে যারা স্পন্সর ডিরেক্টর তাদের পোর্শন কমছে এবং ইনস্টিটিউশনের পার্টিসিপেশন কমছে। যে ইনস্টিটিউশন যারা ছিল, এটা কি ওই ওনাদের লেভেলের সংশ্লিষ্ট যারা যেগুলো প্রতিষ্ঠান আছে তারাই কি এগুলো শেয়ার কিনে পরে ক্যাশ করে নিয়েছে বাজার থেকে? এটা দেখার বিষয় আছে। নাকি এটা আরো যারা তাদের সাথে সম্পৃক্ত না এইরকম ইনস্টিটিউশনাল ইনভেস্টরের মধ্যে ছিল? তো যারা আপনারা সরাসরি মার্কেটে আছেন, আমি আবারও বলি, আমি সরি, আমি ব্রাঞ্চ ব্যাংকিং এর সাথে সম্পৃক্ত ছিলাম। আমি ডাইরেক্ট কোনো ট্রেডিং বা ইয়াতে ব্যক্তিগত পর্যায়ে আমি একটু করেছি বা করি, সেটা সামান্য। কিন্তু আমি প্রাতিষ্ঠানিক পর্যায়ে কিন্তু কখনো কোনো অ্যানালিস্ট বা আপনার ব্রোকারেজ হাউস বা ইনভেস্টমেন্ট কোম্পানিতে আমি কখনো সার্ভিস করি নাই। আমি আমার একাডেমিক নলেজ এবং জেনারেল পারসেপশন থেকে আমি আপনাদেরকে এগুলো হাইলাইট করছি। ডিসিশন আপনারা নিজেরা তথ্য কালেক্ট করবেন। আপনার আমার চেয়ে অনেকেই এক্সপার্ট আছেন আপনার এর মধ্যে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমি আমার নিজের এক্সপার্টাইজ জাহির করি না, আমি জাস্ট আমার ফাইন্ডিংসটা আপনাদেরকে শেয়ার করি। এই তাহলে আমরা এটা দুইটা বিষয় একটু লক্ষণীয়, যে স্পন্সরের পোর্শন কমছে, ইনস্টিটিউশনের শেয়ারের পোর্শনও কমছে। এই দুইটা বিষয় একটু আপনাদেরকে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। কিন্তু একটা পজিটিভ দিক আমি শুধু এখানে দেখতে পাচ্ছি, যে পিরিয়ড ইন্টেরিয়াম পারফরমেন্সটা গুড। ইন্টেরিয়াম পারফরমেন্স আমরা যদি বলি বিগত 5 বছরের চেয়ে এবারের পজিশন ভালো। আচ্ছা, এখন 4 বছরের প্রাইস হিস্ট্রিটা যদি আমরা দেখি, বিগত 5 বছর, 5 বছর ফুল সাইকেল এখানে নাই আমার ডাটা, 5 বছরের একটু কম আছে। তো এইখানে আমরা দেখছি এর প্রাইস মুভমেন্ট কিন্তু একেবারেই আনপ্রেডিক্টেবল বলা যায়। এক এক সময় এক এক বছরে এক এক স্টাইল চলতেছে ক্রাফগুলা। হ্যাঁ। তো এইখানে আমরা এরকম ক্লিয়ার পাচ্ছি না। তো নর্মালি দেখা যাচ্ছে এখানে এই নিচে যদি আমরা একটু সামারিটা দেখি, ডিসেম্বর, জানুয়ারি, এই পিরিয়ডটাই সাধারণত কম থাকে এর দাম। কিন্তু এইবার এক্সেপশনাল, আগস্ট মাসে দাম কম ছিল, 68 টাকা 31 পয়সা অ্যাভারেজ, এবং মান্থ এন্ড হয়েছে 64 টাকা 50 পয়সায়। তো নর্মালি এটা জানুয়ারি মাসের দিকে কম থাকে, এবং এর আগের বছর 23 সালের দেখেন 22 সালের মান্থ এন্ডের ক্লোজিং ছিল 37 টাকা 90, বা 23 সাল ছিল 37 টাকা 90, 24 সালে ছিল 32 টাকা 70, 25 সালে ছিল 67 টাকা 60, 26 সালে এখন 64 টাকা 50 আগস্টে। এবং আমরা যদি দেখি হাইয়েস্ট প্রাইস উঠছিল 96 টাকা 70 পয়সা, যদি 99 টাকা। এটা কত বছরের প্রাইস? 25 সালে। এটা কোন মাসে? সেপ্টেম্বর মাসের দিকে। কারণ এই সময় ডিভিডেন্ডের দেওয়ার সময়, কারণ যেহেতু এটা জুনে বছর শেষের, কাজেই জুনের এই সময়ে আগস্ট সেপ্টেম্বরের দিকে প্রত্যাশিত ডিভিডেন্ডের জন্য এই সময় দামটা ফ্লাকচুয়েট করে। যে কোম্পানিগুলোর থার্ড কোয়ার্টার আর্নিংস ভালো থাকে সেগুলোর দাম দেখবেন এই সময়ে এসে ডিক্লারেশনের আগে এসে একটু বাড়ে। এটা এখন যদি আমরা রিস্ক এবং ভোলাটিলিটি, এর আগে বলেছি, ভোলাটিলিটি 36.10, ভ্যার হচ্ছে 2.94। অর্থাৎ মার্কেট যদি খারাপ যায়, আপনার 3%-এর মতো, অ্যারাউন্ড 3%-এর মতো আপনি লস করবেন দাম। 100 টাকার যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে, তাহলে আপনি 3 টাকা লস করার সম্ভাবনা, যখন ইন্ডেক্স ডাউন খাবে আর কি। ইন জেনারেল ইন্ডেক্স যখন ডাউন খাবে, ওভারঅল মার্কেট যখন খারাপ। আর সিভার হচ্ছে 3.54, অর্থাৎ 3.5%। অর্থাৎ যখন মার্কেটে খুব একটা বড় ধরনের ডিজাস্টার হলে আপনি 3.5%-এর মতো আপনার লস খাবেন। সেই হিসাবে কিন্তু খুব বেশি এটা না। এবার ম্যাক্সিমাম ড্রডাউন এই পিরিয়ডের মধ্যে জানুয়ারি থেকে জুন একদিনে প্রাইস ফল করেছে 26.87%। ম্যাসিভ ড্রপ, প্রায় 25%-এর উপরে নাই একদিনে। তো এটা একটা দেখার বিষয়। এবং শার্প রেশিও হচ্ছে মাইনাস। শার্প রেশিও মাইনাস, কারণ আমরা ইপিএস যদি দেখি, ইপিএস অনুপাতে তার যে রিটার্ন, আমরা দেখেছি যে জানুয়ারি থেকে রিটার্নটা নেগেটিভ, সেই হিসাবে শার্প রেশিও নেগেটিভ চলে আসছে। এবং ডেইলি রিটার্ন যদি আমরা দেখি, এটা ফ্লাকচুয়েটের মধ্যেই থাকে সবসময়, যেটা আমরা দেখেছি ভোলাটিলিটি হাই। এবার একটু জেনারেল ইনফরমেশন গুলো দেখি, যে লবেলো এটা ট্রেডিং কোড, তৌফিকা ফুড অ্যাগ্রো ফুডস অ্যান্ড লবেলো আইসক্রিম পিএলসি, এটা হচ্ছে কোম্পানির পুরো নাম। সেক্টর ফুড অ্যান্ড অ্যালাইড, এ ক্যাটাগরি শেয়ার 1000 মিলিয়ন হচ্ছে অথরাইজ ক্যাপিটাল, এবং 981.75 হচ্ছে পেড আপ। আউটস্ট্যান্ডিং শেয়ার 9,81,25,000।
এবং মার্কেট ক্যাপিটালাইজেশন যদি আমরা দেখি 6,332.29 মিলিয়ন, তার মানে 633 কোটি টাকার মতো। লাস্ট এজিএম গেছে 28/12/2025-এ, এবং 2025 সালের হিসাবের ভিত্তিতে এবার 2026। তো আমরা এই ছিল লবেলোর ইন ডেপথ আমরা যেটা দেখেছি। এর এর হচ্ছে দুর্বল সাইডটা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্সের অনুপাতে এটা খারাপ করেছে পারফরমেন্স, এবং জানুয়ারি থেকে এই পর্যন্ত এই বছরের পারফরমেন্স খারাপ। এবং আরো দুইটা সিগনিফিক্যান্ট ইয়ে আছে যে স্পন্সরের শেয়ার হোল্ডিং কমেছে এবং ইনস্টিটিউশনেরও শেয়ার হোল্ডিং কমেছে। শুধু একটা দিক পজিটিভ পেলাম আমরা মোটামুটি, যে ইপিএসটা বেড়েছে থার্ড কোয়ার্টারে। তো এই ওভারঅল আমাদের ফাইন্ডিংস। এরপরে সিদ্ধান্তগুলো আপনারা নেবেন, কিনবেন না বিক্রি করবেন, এটা সিদ্ধান্ত আপনাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও বলি, যারা আমার চ্যানেলটা বাই দিস টাইম সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেন নাই, আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন অ্যানালিসিস এবং প্রতিদিনের শেয়ার মার্কেটের আপডেট পাওয়ার জন্য। এবং আশা করি আমি প্রায় সময়ে এক একটা কোম্পানির এক একটা করে আপডেট দিব। এবং যারা ব্যাংকিং ডিপ্লোমা এবং অনেকে আছেন যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, তাদের জন্য আমি ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং রিলেটেড যে কোর্স ইয়াগুলো আছে, বিশেষ করে ব্যাংকিং ডিপ্লোমার, আমি গ্রাজুয়ালি সেগুলো আপডেট করব আপনাদের, যাতে হেল্প হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে। আল্লাহ হাফেজ। বাই ফর নাও।